আমার এবারের উত্তরবঙ্গ সফরের আজই শেষ দিন। সকালে ঘুম ভাঙতেই হোটেলের ব্যালকনিতে গিয়ে দেখি মেঘের জন্য যে সকল পাহাড় আগের 3 দিন নজরে পড়েনি, সূর্যদেবের কৃপায় আজ তা দৃশ্যমান। দার্জিলিং শহরটাকে এবার পালা বিদায় জানানোর। আর আজ এনজিবি যাওয়ার পথে ঘুরে দেখব উত্তরবঙ্গের আরও একটি পপুলার ডেস্টিনেশন কার্শিয়াং, যেখানে আজ আপনারা এই ভিডিওতে দেখবেন কার্শিয়াংয়ের বিভিন্ন দ্রষ্টব্য স্থান। আজ 4 নভেম্বর 2024 শুরু করলাম সকালটা দার্জিলিংয়ের ম্যাল থেকে। হোটেল থেকে লাগেজপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি। হোটেল থেকে ব্রেকফাস্টও করে নিয়েছি, ব্রেড অমলেট দিয়েছিল, তার সাথে চা। ওয়েদার বেশ ভালোই রয়েছে, রোদও রয়েছে, কিন্তু পাহাড়ের দিকটাতে মেঘ থাকার জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু আজকেও দার্জিলিং থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা যদি আমার আগের পর্বগুলো না দেখেছেন এই নর্থ বেঙ্গল ট্যুরের, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। আজকে দার্জিলিং থেকে আমরা রওনা দেবো এনজিবি পথে, তার সাথে আমরা রাস্তাতে দেখে নেব কার্শিয়াংয়ের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি। তো চলুন আগের দিকে এগিয়ে যাই, গাড়িকে ফোন করি, গাড়ি এলে গাড়ি করে আমরা রওনা দেবো এবার কার্শিয়াংয়ের দিকে। দার্জিলিংয়ে আজই শেষ দিন বলে আর আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকার জন্য হোটেল থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। সকালের কিছুটা সময় এই ম্যাল চত্বরে কাটাবো বলে, আর তারপরে আমাদের ড্রাইভার কল করাতে এসে পড়লাম এই ভানু ভবনের সামনে, যেখানে দাঁড়ায় এই চত্বরে আসা সমস্ত টুরিস্ট গাড়ি। যাত্রা শুরু হলো এবার কার্শিয়াংয়ের পথে। দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের দূরত্ব 30 কিলোমিটার, যা যেতে সময় লাগার কথা 1 ঘন্টার আশেপাশে। আমার উত্তরবঙ্গ সফরের আগের ভিডিওগুলি যারা দেখেছেন তারা জানেন এবার আমি দার্জিলিংয়ে থেকে সমস্ত জায়গা ঘুরে দেখেছি, কিন্তু আপনারা চাইলে কার্শিয়াংও কাটাতে পারেন 1 বা 2 রাত, যার জন্য রয়েছে থাকা ও খাওয়ার জন্য বিভিন্ন হোটেল এবং হোমস্টে। পৌঁছে গেছি আমরা দার্জিলিং থেকে কার্শিয়াং, আর চলে এসেছি এখন কার্শিয়াংয়ে আমাদের আজকের প্রথম স্পট, সেটা হচ্ছে চিমনি। এটা হচ্ছে চিমনির পার্ক, হেরিটেজ পার্ক বলছে। এই পার্কে অবস্থিত এই 23 ফুট উচ্চতার চিমনি মূলত 1839 সালে তৈরি ব্রিটিশ আমলের এক বাংলো বাড়ির অংশ ছিল। সময়ের সাথে সেই বাংলোর নিশ্চিহ্ন হয়ে গেল, রয়ে গেছে এই চিমনি, এবং এর থেকেই পার্শ্ববর্তী গ্রাম ও পার্ক চিমনি বলেই পরিচিত। সুন্দর সাজানো বাগানের সাথে আশেপাশের পাহাড়ের ল্যান্ডস্কেপ এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। চিমনি এখানে যে পার্কটা আছে, পার্কের সামনেই তো চিমনির যে স্ট্রাকচারটা সেটা রয়েছে। তাছাড়াও এখানকার এই জঙ্গলের মধ্যে দিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, জানি না কতটা হেঁটে যেতে হবে, বললো তো সামনে টিকিট কাউন্টারে। হেঁটে যাচ্ছি, দেখি গিয়ে পরে এবার সেখানকার কেমন ভিউ আসছে। এমনিতে কিন্তু এই জঙ্গলটা খুবই সুন্দর, একটা খুব তীব্র ঝিঁঝি ভোকার আওয়াজ আসছে, যেটা একদম কনস্ট্যান্টলি হয়ে চলেছে একদম কানে, কিন্তু সেটা হেভি মিষ্টি লাগছে। আপনাদের দাঁড়ান, হয়তো আমার নর্মাল যে ভিডিওটা হচ্ছে সেটা তো হয়তো বুঝতে পারছেন কিছুটা আপনারা। নর্মালিও আমি একটা ভিডিও করে আপনাদেরকে সেই আওয়াজটা শোনাবার চেষ্টা করছি। খানিকটা এগিয়ে আসার পর ভেসে চলা মেঘ আর সবুজে ঘেরা প্রকৃতিকে সঙ্গী করে পাহাড়ের এহেন রূপ চোখ আর মন উভয়ই জোগাচ্ছিল ভরপুর প্রসন্নতা। প্রকৃতিকে কাছ থেকে অনুভব করা ছাড়াও এই সুন্দর ল্যান্ডস্কেপকে ক্যানভাস বানিয়ে তুলে নেওয়া যেতেই পারে দারুণ দারুণ সব ছবি ও ভিডিও এখানে। এই চিমনি হেরিটেজ পার্কে ঘোরার সাথে সাথে এখানকার ছোট কিছু দোকানে রয়েছে মোমো ম্যাগি খাওয়ার সাথে চা কফি পানেরও ব্যবস্থা। আমি রওনা দিলাম কার্শিয়াংয়ের পরবর্তী গন্তব্যের দিকে। পাহাড়ে ঘুরতে এলে বিভিন্ন ফেমাস প্লেস তো রয়েইছে, কিন্তু প্রকৃতির স্নিগ্ধতায় মোড়া রাস্তা ধরে পথ চলেও যেন এক অনন্য অনুভূতি হয়ে গেঁথে থেকে যায় মনের আঙিনায়। কার্শিয়াংয়ে চিমনি ঘুরে দেখার পর চলে এসেছি কার্শিয়াংয়ের পরবর্তী গন্তব্যে, সেটা হচ্ছে ডাউ হিল পার্ক। এখানে ঢোকার জন্য পার পার্সন এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। চারিদিকটা এরকম গাছ বাগানে সাজানো, তার সামনে থেকে একটা বাচ্চাদের জন্য ছোট পার্কও রয়েছে, যেখানে রয়েছে বিভিন্ন দোলনা, যেখানে বাচ্চারা এনজয় করতে পারবে। যেমন এই পার্কটাও ঘুরে দেখি, পার্কটা ঘুরে দেখে রওনা দেবো কার্শিয়াংয়ের পরবর্তী গন্তব্যের দিকে। প্রকৃতির মাঝে অল্প সময় কাটানোর জন্য ভালোই জায়গা এই পার্ক। বাচ্চারা এখানে এনজয় তো করবেই, তার সাথেই সঙ্গ দিয়ে বড়রাও গাছের ছাওয়ায় টুকটাক খাবার খেতে খেতে কাটিয়ে ফেলতে পারবেন সুন্দর কিছু মুহূর্ত।
হিল পার্ক ঘুরে দেওয়ার পর চলে এসেছিলাম কার্শিয়াংয়ের পরবর্তী গন্তব্যে, সেটা হচ্ছে এই ফরেস্ট মিউজিয়ামটা হয়তো কোনো কারণে বন্ধ আছে তাই আমরা দেখতে পাচ্ছি না, তাই চলে যাব কার্শিয়াংয়ের পরবর্তী গন্তব্যে আমরা। চলে এসেছি কার্শিয়াংয়ের পরবর্তী গন্তব্যে, আর এই হলো কার্শিয়াংয়ের বিখ্যাত ডাউহিল স্কুল। প্রকৃতির কোলে নিরিবিলিতে 1879 সালে স্থাপিত এই বিদ্যালয় ইংরেজ আমলে তৈরি হওয়ায় ব্রিটিশ স্থাপত্যের ছোঁয়া রয়েছে এর গঠনশৈলীতে। যদিও বা স্কুলের বাইরের দরজা বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারলাম না, তাই হেঁটে যাচ্ছি এখন ঠিক পাশে অবস্থিত কার্শিয়াংয়ের আজকের পরবর্তী ফেমাস স্পটের দিকে। চলে এসছি আজকের কার্শিয়াংয়ের আমাদের পরবর্তী গন্তব্যে, সেটা হচ্ছে ডাউহিল ফরেস্ট। এখানে ঢোকারও পার পার্সন এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। খুব সুন্দর পাইনের একটা ঘন জঙ্গল রয়েছে, তার সাথে সাথে এরকম গোর্খাদের পতাকা ঘেরা। প্রচুর এখানে সেলফি পয়েন্ট রয়েছে, সেখানে আপনারা ছবি তুলতে পারেন, প্লাস এই গাছের আড়ালে আপনারা ছবি তুলতে পারেন। চলুন জঙ্গলের আগের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়, তার সাথে সাথে জঙ্গলটা আপনাদেরকেও ঘুরিয়ে দেখায়। ঘন পাইনের জঙ্গলকে পটভূমি করে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বরটাকে, এবং প্রকৃতিকে কাছ থেকে পাওয়া ছাড়াও এখানে রয়েছে নানান আধুনিকতার ছোঁয়াও। পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন রং বেরঙের ছোট ছোট বাড়িঘর ও তার সাথে নানান কাঠামো তৈরি করা, যা যেমন খেলাধুলার সঙ্গী হয়ে ওঠে ছোটদের, তেমনই নানা ধরনের ফটো জোন ও বিভিন্ন আকৃতির বসার জায়গা হয়ে ওঠে ফটোপ্রেমীদের আকর্ষণ। পাহাড়ের গায়ে বেড়ে ওঠা গাছের সারির মাঝখান দিয়ে হেঁটে বেড়ানো ও ব্যস্ত জীবনের হৈহট্টগোল থেকে নির্জনে কিছুটা সময় কাটানো, এই খুঁজতেই তো ছুটে আসা পাহাড়ে, যা সাহায্য করে দৈনন্দিন জীবনের নানান চড়াই উতরাইকে অনায়াসেই ভুলে মাথা ও মন উভয়কেই চাঙ্গা করে তুলতে। ডাউহিল এই ফরেস্টের ভেতরটা বেশ অনেকটাই বড়, আর এরকম পুরো ফরেস্ট জুড়ে পাকা রাস্তা করা আছে। যতটা আপনারা পারবেন হেঁটে ঘুরতে পারেন, বেশ ভালো লাগবে। ওয়েদার বেশ ভালো আছে, এখন নভেম্বর মাসের প্রথম দিক বলে। আমার আজকেই শিলিগুড়ি থেকে ট্রেন আছে রাতের বেলায়, ঘড়িতে এখন বাজছে দুপুর 2টো। কার্শিয়াং ঘুরে পড়ে আমাদেরকে এবার শিলিগুড়ি রিটার্ন যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তার বেশি ভেতরের দিকে আমি হেঁটে যাচ্ছি না। এবার আমি এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। কার্শিয়াংয়ের এই ডাউহিল ফরেস্টে বেশ সুন্দর একটা সময় কাটালাম। ফরেস্ট সংলগ্ন এলাকায় অবস্থিত বিভিন্ন ছোটখাটো খাবার দোকানের একটাতে এবার বসে পড়লাম মশলা আলু আর ভেজ মোমো নিয়ে, যা দিয়ে আপাতত পেটের খিদেটাকে কিছুটা শান্ত করব। খাওয়া পর্ব শেষ হতে চড়ে বসলাম আবার গাড়িতে, আর রওনা দিলাম আজকের পরের গন্তব্যের উদ্দেশ্যে। চলে এসেছি আজকের আমাদের কার্শিয়াংয়ের ঘোরার শেষ গন্তব্যে, যেটার নাম হচ্ছে হনুমান টক। দেখতে পাচ্ছেন পেছন দিকে একদম আমার ঠিক দেখতে পাওয়া যাচ্ছে বজরংবলীর বিশাল এক মূর্তি, তার সাথে জায়গাটা পুরো চা বাগান দিয়ে আর পাইন গাছে ঘেরা, যেটা দেখতে লাগছে অসাধারণ। তো চলুন আশেপাশে আমিও ঘুরি আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই ক্যামেরার মাধ্যমে। কার্শিয়াংয়ের অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থান হলো এই হনুমানজির মূর্তি এবং তার সাথে পাহাড়ের ঢাল বরাবর সবুজ গালিচার ন্যায় বিছিয়ে থাকা চা বাগান। যদি এনজিবি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়ার প্ল্যান করেন তবে এই পয়েন্ট পড়বে যাত্রার প্রথমেই। স্বভাবতই আমি যেহেতু এনজিবি যাচ্ছি, তাই অপরূপ এই স্থান আমার আজকের ঘোরার শেষ পয়েন্ট। সবুজে মোড়া চা বাগানের সাথে 40 ফুট উচ্চতার এই বিশাল বজরংবলীর মূর্তি এখানকার অন্যতম আকর্ষণ, যা নিজের প্রকাণ্ড আকৃতির জন্য দৃশ্যমান হয় কার্শিয়াংয়ের বিভিন্ন জায়গা থেকে। বজরংবলীর মূর্তির ঠিক পেছন দিকে চলে গেছে একটা সরু রাস্তা, যেখানেও রয়েছে চা বাগানের অনেকখানি অংশ, এবং এই অংশটি মূল রাস্তার ওপর অবস্থিত না হওয়ার জন্য বেশ সুন্দর সুন্দর ছবি তোলার ও ভিডিও করার নিশ্চিন্তে সুযোগ পেয়ে যাবেন এখানে আপনারা। কার্শিয়াং ঘোরার পর্ব শেষ করে আমাদের গাড়ি রওনা দিল এনজিবি স্টেশনের দিকে। কার্শিয়াংয়ের এই অঞ্চল থেকে এনজিবি স্টেশনের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। পাহাড়ের মায়া কাটিয়ে পৌঁছে গেছি শিলিগুড়ি শহরে। দার্জিলিংয়ে কাটানো প্রায় 4টে দিনে কখনো মেঘ কুয়াশা, আবার কখনো রৌদ্রোজ্জ্বল ঝলমলে আবহাওয়ার মধ্যে বেশ এনজয় করেই কাটালাম, আর আশা করি কিছু ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারলাম। অবশেষে কার্শিয়াং ঘুরে আমরা পৌঁছে গেলাম এনজিপি রেলওয়ে স্টেশনের সামনে। এনজিপি থেকে আমার আসানসোল যাওয়ার ট্রেন আছে রাত্রি বেলায় 12টা নাগাদ। তো এখন এনজিপি স্টেশনের আশেপাশে দেখতে হবে যদি কোনো সস্তায় হোটেল পাওয়া যায় নিয়ে নেবো, কেন কি এখন ঘড়িতে বাজছে সবে এই বিকেল 4টে, 7 থেকে 8 ঘন্টার সময় সেখানে কাটাবো। চলুন আগে থেকে এগিয়ে যাই, দেখি
এনজেপি স্টেশনের সামনে কিছু হোটেল পাওয়া যায় কিনা। চলে এসেছি এনজেপি স্টেশনের সামনে একটা হোটেলটা মোটামুটি ঠিকই আছে, বেশিক্ষণ থাকবো না, 6 থেকে 7 ঘন্টায় থাকবো। ভাড়া নিচ্ছে 600 টাকা। একটা এদিকে ডাবল বেড রয়েছে, একটা এদিকে সোফা টাইপের রয়েছে, ছোট্ট মোটো একটা বাথরুম রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা এনজেপি স্টেশন যেরকম ঢুকছেন আপনারা, ঠিক ডান দিকে রাস্তাটাতেই পড়ে। আমি একবার বাইরে গিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি। সামনে খাবার দাবার দোকান আছে, খাওয়া দাওয়া করা যেতে পারে। জন্য একটু ফ্রেশ হবো, রেস্ট নেবো, তারপরে দেখা হচ্ছে এবার এনজেপি স্টেশনে। খুব একটা ঝকঝকে তকতকে রুম না হলেও 5-6 ঘন্টার জন্য খুব একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। হোটেলের বাইরে রয়েছে প্রচুর খাওয়া দাওয়ার দোকান এবং এনজেপি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এই হোটেলটা প্রায় 5-6 মিনিটের হাঁটা পথ। ঘড়িতে বাজছে এখন রাত্রি 12:30। আমি হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে চলে এসেছি এনজেপি স্টেশনের সামনে। 15930 তাম্বরম এক্সপ্রেসে করে আমি রওনা দেবো এখন এনজেপি স্টেশন থেকে আসানসোলের উদ্দেশ্যে। ট্রেন অনেকটাই লেট থাকার কারণে লেটে বেরোলাম, নাহলে এনজেপি থেকে ট্রেনটার টাইম ছিল 11:50 রাত্রি। এখন 1 ঘন্টার মতো লেট আছে, যেহেতু হোটেলে টাইম দেওয়া ছিল তাই চেক আউট করে বেরিয়ে যেতে হলো। চলুন ভেতরে যাই, দেখি ট্রেন কটায় আসে। गुवाहाटी संपर्क क्रांति एक्सप्रेस 2, 2, 4, 5, 0 प्लेटफॉर्म नंबर 1 पर आ चुकी है। धन्यवाद। ট্রেন যখন এনজেপি স্টেশনের প্ল্যাটফর্মে এলো তখন ঘড়ির কাঁটা রাত্রি 3টে ছুঁই। 4 ঘন্টার উপর লেটে চলছিল আজকের তাম্বরম এক্সপ্রেস। সকালবেলা যখন ঘুম ভাঙল ট্রেন তখন ক্রস করছে সিউড়ি স্টেশন। ঘড়িতে সময় সকাল 10টা। ঘন্টা 3 সময় আরও লাগবে আমার শহর আসানসোল পৌঁছাতে। এবার ওয়ান 5930 তাম্বরম এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে প্রায় 2.5 ঘন্টা লেটে দুপুর 1টা নাগাদ আমাদের নামালো আসানসোল স্টেশনে। তার সাথে সাথেই শেষ হলো আমার 4 দিনের উত্তরবঙ্গ সফর। আপনারা যদি ভিডিওগুলো সব না দেখেছেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই সেগুলো দেখে নেবেন। আর তার সাথে এই কার্সিয়াংয়ের ভিডিও যদি আপনাদের ভালো লাগলো ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর সবার সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এভাবেই আমি যে জায়গায় ঘুরতে যাব সেখানকার সমস্ত তথ্য, তার সাথে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দেবেন আর দেখতে থাকুন আপনারা ঘোড়া পাগল বাঙালি।